মোদি, অমিত শাহ, রাজনাথ, জয়শঙ্কর এবং দূরবর্তীভাবে রয়েছে আমাদের কে? অজিত দোভাল। এই ৫ জনকে বলা হয় সরাসরি চাণক্যের চেতনায় একেবারে উল্লসিত এবং তারা জানে কখন কি করতে হবে, কোন মাত্রায় কি করতে হবে। আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু ছাত্রদের দিয়ে এবং এই ককরোচ পার্টি যেটা বলতেছে একটা অনলাইন ভিত্তিক যে মুভমেন্টটা ছিল এখানে, অনেকগুলো লোক এখানে একমত হয়েছে। ছাত্রদের দাবিটা কি ছিল? ৪ টা দাবি ছিল মূলত। তারা বলছিল যে কি সুপ্রিম কোর্টের বিচারপতিরা রিটায়ারমেন্টে যাওয়ার পরে তাদেরকে সরকারের আনুকূল্যে কোনো চাকরি দেওয়া যাবে না, সুবিধা দেওয়া যাবে না। ১। তারা ২ নম্বর কি বলছে? শিক্ষা শিক্ষা ব্যবস্থার জন্য একটা পুনর্গঠনমূলক কাজ করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে জবাবদিহি করতে হবে। জবাবদিহির কথা খেয়াল করবেন কিন্তু। তাকে ক্ষমা চেতে হবে। ৩ এ যে তারা বলছে আদানি ও আম্বানি নিয়ন্ত্রিত ভারতের যে মিডিয়াগুলো আছে সে লাইসেন্স বাতিল করতে হবে। এবং সর্বশেষ তারা কি বলল? যদি কেউ দল পরিবর্তন করে অন্য দলে যায়, দলছুট ১২ বছর তার জন্য নির্বাচন হবে না। করতে পারবে না সে। এটা হলো ৪ টা দাবি। এরপরে তারা যখন যেয়ে কেন্দ্রীয় একজন মন্ত্রীর সাথে বসলো, সেখানে তারা ৩ টা দাবি দিল কিন্তু। খেয়াল করবেন কিন্তু। দাবি কমে আসতেছে কিন্তু। এবং মূলত পুরা জিনিসটাই কিন্তু একটা মানে বলতে পারেন যে সংস্কার, দাবি দেওয়া। পরীক্ষার ব্যাপার নিয়ে আছে। নেট যেটা বলছি আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেলের যে পরীক্ষাটা হয়, ওইখানে কিন্তু বারবার এটা চালিয়ে যেতে হচ্ছে। খুব ফাঁসপত্র হয়ে যাচ্ছে। এগুলো পরিবর্তন করতে হবে। এখন দেখেন কংগ্রেস কি বলল? কংগ্রেস বলল ওই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে এবং পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিবৃতি দিতে হবে একটা এটা নিয়ে এবং তারা একটা এগুলি নিয়ে সুরাহা চাচ্ছে এটা। সার্বিক সুরাহা চাচ্ছে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা সংস্কারে। পুরো আন্দোলনটা কিন্তু এখানে রাজনীতি এখন আসেনি কিন্তু। হঠাৎ করে কি হলো? কংগ্রেসের যে সভাপতি, বর্তমান সভাপতি মল্লিক অর্জুন, তার জন্মদিন ৮৪ বছর বয়সে জন্মদিন তার। তার বাসাতে সবাইকে আমন্ত্রণ জানালো এবং সেখানে সবাই গেল। রাহুল গান্ধী গিয়েছে, প্রিয়াঙ্কা গিয়েছে, আরো নেতারা গিয়েছেন এবং তাদের একটা প্ল্যান ছিল তারা যন্তর-তন্তরে যে যাবেন, সেখান থেকে তারা না যেয়ে তারা একটা অন্যরকম চিন্তা করেছিল করবে। কিন্তু পরে তারা সিদ্ধান্ত চেঞ্জ করল। চেঞ্জ করে তারা কি করল? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা সরাসরি আপনার লোক কল্যাণ মার্গ যেটাকে বলা হয় মোদির বাসা। ওই বাসাতে কিন্তু ওই সভাপতি বাসা কংগ্রেসের ১.৫ মাইল। ১.৫ বেশি দূরে না কিন্তু কাছাকাছি। ওখানে যেয়ে তারা ১ম এই স্লোগান তুলতেছিল কি? মোদি সরকারের পতন চাই। সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল কিন্তু। কংগ্রেস কিন্তু এখানে একটা বিরাট ভুল করে ফেলাইল। আন্দোলনটাকে তারা আন্দোলনের মধ্যে রেখেছিল কিন্তু হঠাৎ করে তারা এটাকে পলিটিক্যাল করে ফেলাইল। এরা কিন্তু সরকারের পতন চাচ্ছিল না। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পতন চাচ্ছিল। এখন এই আন্দোলনটা ঘিরে আস্তে বিভিন্ন দল আসতেছে, নায়ক-নায়িকারা আসতেছে, ছোট লোকরা আসতেছে। এটা কারা? এরা প্রত্যেকেই দেখেন কোন না কোন দলের সাথে সম্পৃক্ত। নিরপেক্ষ কেউ না কিন্তু। তাহলে মোদী সরকারকে কোণঠাসা করার জন্য, পতন করার জন্য একটা ভিন্ন মুভমেন্ট শুরু হয়ে গেল। যেটাতে কংগ্রেস এটা উত্থাপন করলো। তার যে ওয়াদা ছিল সেই সরে গেল কিন্তু। এখন আসে। এখন কি এই আন্দোলনে মোদির পতন হবে? বলা হচ্ছে মোদি পার্লামেন্ট ভবন থেকে পালায় গেছে। এগুলি পত্রিকার কথাবার্তা। কোন গুরুত্ব নেই। উনি পালায় নেই। উনি উনার ওয়েতে চলে গেছে। উনি এটা মনে করেন জনগণ মেরে ফেলবে আমাকে। এগুলি বাংলাদেশের কনসেপ্ট কাজ করতেছে দেখেন। যে সমস্ত পত্র-পত্রিকা মিডিয়াগুলি বলতেছে, তারাও কিন্তু ওই একটাই উদ্দেশ্য মোদির পতন। মোদির পতন তো আমরা চাচ্ছি, আমরাও তো চাই। কিন্তু সেই পতনটা কি হবে? নিয়ম মাফিক হতে হবে। মোদি কিন্তু এই সমস্যার সমাধানের জন্য দেখেন কি সুন্দর পুলিশ লাঠিচার্জ করছে। ২-১ জন আহত হইছে। একজন হাসপাতালে গেছে। অভিজিৎকে অ্যারেস্ট করা হইছে। এই যে ককরোচ পার্টির যে সভাপতি এবং পরবর্তী কি দেখলাম আমরা? সানো ওয়াংচুক লাদাখের যে শিক্ষক উনি এসে লিড করলেন একটা বিয়েতে। সবকিছু মিলে সরকারও চিন্তা করলো মোদি একটা বিবৃতি দিয়ে বসল সে। সে বলল, "এটা হতেই পারে না। কেন এগুলো হবে? আমরা সবগুলো দৃঢ়ভাবে দেখব, এগুলো অন্যায়।"
অনৈতিক। দেখেন সে কিন্তু আন্দোলনের সাথে একমত হয়ে গেল কিন্তু। অনৈতিক, অন্যায়। অত্যন্ত ডিপ্লোম্যাটিকলি সে কথা বলা শুরু করল। এবং সে বলল, "এগুলো সুরা হবে। আমরা এই ব্যবস্থা নিচ্ছি।" এই যে ব্যবস্থা নিচ্ছি, উনি কিন্তু শেখ হাসিনার মতো বলে নাই, "গুলি মারো।" বলে নাই রাজাকার। খেয়াল করবেন কিন্তু। আপনারা কতগুলো জিনিস মিলায় নেন। ওই আন্দোলন আমাদের এক না কিন্তু। অনেকে বলতেছে বাংলাদেশ থেকে এটা কি ভারতে চলে গেছে। আমরা এক্সপোর্ট করে দিছি, ওরা ইম্পোর্ট করছে। এই ভোজবাজি কথা বাদ দেন। মজি তার ওয়েতে আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু সম্ভব, হ্যাঁ, রাহুল গান্ধীকে নিয়ে অ্যারেস্ট করছে, প্রিয়াঙ্কাকে করছে এবং তখন তার মা সোনিয়া গান্ধী চলে গেলেন সেই লোকাল থানায়। ২ ঘন্টা বসা ছিলেন। এরপরে মুক্তি দেওয়া হলো। রাহুল গান্ধী একটু অসুস্থ হয়ে গেছিলেন। নাক দিয়ে রক্ত পড়তেছিল। এটাকে এই জন্য পুলিশ মারছে না। নাক দিয়ে রক্ত পড়ছে তো অন্য কারণে। কারণ নেতারা তো এতটা কষ্ট ওইভাবে করে নাই হয়তো। প্রিয়ঙ্কা তো সেখানে গেছে। এখন দেখেন, মুভমেন্টে লক্ষ্য করেন। সরকার ১ম এ ডাক দিছে কংগ্রেস। কংগ্রেসের সাথে বিভিন্ন দল একমত হচ্ছে। এরা কি এনডিএ? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স না? ও তো কংগ্রেসের সাথে ছিল তো যাবেই। মমতা ব্যানার্জি সমর্থন দিয়ে বসছে। আর তার সমর্থনে কি আসা যায়? তার তো ঢাল নেই, তল নেই, মির্জা সর্দার। তার কোন অবস্থান আছে পশ্চিম বাংলায়? মানে সেন্ট্রাল গভর্নমেন্টে, ভারতে? না। এগুলো হচ্ছে উস্কানিমূলক ব্যাপার-স্যাপার। আমি দেখতে চাই একটা জিনিস, যে ভারতের যে মেইন কথাগুলো দেখেন, ভারতের সমস্ত মিডিয়াগুলো আদানি, আম্বানি নিয়ন্ত্রিত। এবং সেই মিডিয়াতে কি করছে? পুঁজিবাদের কথা বলা হচ্ছে। বড়লোকের কথা বলা হচ্ছে। সেখানে গরিবের কথা আসে না। বাস্তব সত্য। সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে যে সুপ্রিম বিচারপতি কি করে? তারা পরবর্তী রিটায়ারমেন্টের পরে ভালো, ভালো পোস্ট পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কোন জায়গায় গভর্নর হতে পারে, ওয়ার্ড কমিশনের চেয়ারম্যান হতে পারে। এই সমস্ত কারণে তারা কিন্তু যখন রায় দেয়, রায়ের ক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষে রায়টা চলে যায়। এগুলো কিন্তু একদম তারা ডকুমেন্টের কথা বলতেছে কিন্তু। দল ত্যাগের বেলায় আসেন, ১৯৮৪ সাল। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কঠিন ব্যাপার। অ্যান্টি ডিফেকশন ল রাজীব গান্ধীর সময় কিন্তু। একটা সময় ছিল প্রচুর দল পরিবর্তন হচ্ছে কিন্তু। রাজীব গান্ধী কিন্তু অ্যান্টি ডিফেকশন ল দিয়ে কিন্তু সবকিছু একটা সিস্টেম নিয়ে আসলো। তখন আলো সমালোচনা হয়েছে কিন্তু। কিন্তু এটা খুবই জরুরি ছিল। ফ্লোর ক্রসিং করা যায় কখন? একমাত্র অর্থ বিল আর সরকার অনাস্থা আসলে তখন ফ্লোর ক্রসিং করা যাবে না। এটা সব দেশে আছে কিন্তু। তো এইগুলি নিয়ে কিন্তু আমাদের অতটা মাথা না ঘামালে চলবে। আমরা চাচ্ছি এখানে সোজাসুজি যা কিছু হইছে, যদি ভারতীয় সরকার এগুলি ট্যাকেল করতে চায়, তারা সেই পথেই যাবে। কারণ মোদি ২০২৯ সালের জুন মাসে কিন্তু তার সে মেয়াদ পর্যন্ত আছে। এর মধ্যে তাকে ফালায় দেওয়ার কোন কারণ নেই তো। স্টেবল গভর্নমেন্ট আছে কিন্তু এখানে। আপনাকে দেখতে হবে দাবি দেওয়াগুলো কতটুকু মানা যায়। যেমন ধরেন আদানি, আমদানি যে লাইসেন্স বাতিল করা সম্ভব? কংগ্রেস পারবে? এতগুলো মিডিয়া হাউস লাইসেন্স বাতিল করে কি জন্য করবে? সুপ্রিম কোর্ট সময় বলা হয়েছে, সেটাও হবে না কিন্তু। বিভিন্ন কারণে কিন্তু বিচারপতিরা বিভিন্ন জায়গায় নিয়োগ হয়ে যায়। এত বড় রাষ্ট্র, এত গভর্নর দরকার, এত কিছু কমিশন আছে, অনেক কিছু প্রয়োজন আছে এখানে। হয়ে যায় কিন্তু। এবং সবচেয়ে আরেকটা ব্যাপার দেখেন, দল পরিবর্তনের কথা বলছে ১২ বছর ধরে। কেন বলছেন? এটা তো ছাত্রদের ব্যাপার না। এই যে সংবিধান নিয়ে সংসদে কথাবার্তা বলতেছে, এটা তো গভীর অভিজ্ঞতার ব্যাপার। ছাত্ররা তো তাদের এত তাড়াতাড়ি এত ম্যাচুরিটি হওয়ার দরকার নেই তো। ইতিহাস তো আছে এখানে। ৩ টা দাবি কিন্তু বাদ দেন এখানে। ৪ নম্বর দাবিতে আসেন। শিক্ষা ব্যবস্থা সংস্কার। আমরা একমত, হতেই পারে। এবং ওই যে নকল যেটা হলো নিট যেটা বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে মেডিকেলের যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। একবার না, বারবার হচ্ছে কিন্তু এটা। এটা চক্র এখানে আছে। এখন সেই চক্রটাকে দমন করতে হবে। এই চক্র দমন করতে চাইলে তো সরকার হবে না। যদি সরকার অ্যাকশন নিয়ে নেয়, তাহলে কি হবে? তারা মিনিমাইজ হয়ে যাবে। একটা সময় দেখবেন সরকার যখন যেগুলি মানা যায় মেনে নিবে, তাহলে সেগুলি নিয়ে অত উত্তাপ হবে না। মানে এই ছাত্ররাও যখন দেখবে যুবকরা, তারা চাকরি চায়। বেকার, প্রচুর যুবক বেকার, চাকরি নেই। কারণ এত বড় দেশ ১৪০ কোটি জনসংখ্যা। আপনি স্কুল বেরোচ্ছেন, চাকরি কোথায় পাবেন আপনি? এত চাকরি কে দিবে? সরকারি চাকরি তো এমনি সীমিত। বেসরকারি পর্যায়ে একই অবস্থা। বেতন থাকে না। স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু হচ্ছে না কিন্তু। এগুলো হচ্ছে একটা সার্বিক রাষ্ট্রীয় সমস্যা। কোন দলের না, রাষ্ট্রের সমস্যা কিন্তু। এখন সবকিছু বাদ দিয়ে কংগ্রেস যে ভুলটা আমি বলটা ভুল করছে।
ইটস এ পলিটিক্যাল ব্লান্ডার ফর কংগ্রেস। নেতৃত্বে বিরাট ভুল হয়ে গেছে, হঠাৎ করে যে আন্দোলন এইভাবে না, সরকার পতন, ওই জায়গাটা কিন্তু সে বুমেরাং করে ফেলেছে। তা আমি মনে করি মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার শব্দে সারা পৃথিবী সোচ্চার, সেটা অন্য প্রসঙ্গ, যেটা আবার হাসিন ভাই বলেছেন। ধর্মান্ধতা এবং উগ্রবাদিতা আছে তো, মানুষকে জমা না দেওয়া, মুসলমানদের ভোট নির্বাচন করা, এগুলো হচ্ছে অন্য জিনিস। কিন্তু এই আন্দোলনের সাথে কিন্তু ছাত্ররা বলে নাই, কংগ্রেসও বলে নাই, কংগ্রেসকে অত্যাচার করবে না। খেয়াল করবেন, মোদির ক্ষমতায় আসছে 29 সাল, অর্থাৎ এখন তো 12 বছর চলছে। ইন্দিরা গান্ধী ক্ষমতা ছিল 11 বছর। ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি মেয়াদী কিন্তু মোদি, 3 বারে 3 5 15 যাবে কিন্তু সে। এইখানেও আপনাকে দেখতে হবে যে হুট করে কিছু হবে না। এখন আপনি যেভাবেই ব্যাখ্যা দেন যে পালায় গেছে, ধরে গেছে, নিয়ে গেছে, না। বাংলাদেশের সাথে এই বিপ্লবকে মিলাবেন না কিন্তু। এক্সপোর্ট ইম্পোর্ট করার কিছু হয় নাই কিন্তু। এটা হবেও না কিন্তু। এখানে ছাত্রদেরকে তো মোদি উত্তেজিত করেনি। অত্যন্ত কোলবেনে কাজ করছে সে। ছাত্রদের অভিযোগ তো তার বিরুদ্ধে না। ওই জিনিসগুলোর বিরুদ্ধে আছে কিন্তু। এখন যদি ছাত্ররা দেখে যে তারা যা চাচ্ছে, যুবকরা দেখে চাকরি কি একদিন সবাই দিয়ে দিবেন? চাকরির জন্য তো একটা বিরাট অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। কর্মসূচির ব্যবস্থা আছে, ইন্ডাস্ট্রি ব্যাপার আছে এখানে, হয়ে যাবে। বা কোন ধরনের শিক্ষা ভারতের দরকার? এই যে বলেন সায়েন্স টেকনোলজি শিক্ষাগুলি তো ওখানেও কম আছে। যে শিক্ষা কাজে লাগে না, দরকার নেই তো সেগুলি। ওইটাও দেখবেন কিন্তু আপনি। তো কাজেই সবকিছু মিলাই যদি আপনি মিলান, আমি দেখেছি সবগুলো পড়ে, যে এগুলি মানা মোদির জন্য ব্যাপারই না। মোদি ছাত্রদের কথা শুনবে, প্রয়োজনে যদি মনে করেন যদি ছাত্রদের সাথে সে বসে, আরো তো ভালো। মনে বসা দরকার হবে না। ছাত্ররা তো বলেন এটা। শিক্ষা